ফেয়ার ভ্যালু মেজারমেন্টের ন্যায্য মূল্য সমন্বয়, এখানে আমাদের বিভিন্ন সিস্টেমে মূল্য নির্ধারণ করতে হয় বা প্রাইস নির্ধারণ করতে হয়। কিছু মডেল আছে প্রবৃদ্ধি মডেল অনুযায়ী। সেই মডেলগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখানে আমাদের চ্যাপ্টারের ম্যাক্সিমামই রিকোয়ারমেন্ট আপনাকে যে কোনো প্রাইস বের করতে বলবে, বলবে P0 বের করেন। সেই P0 গুলো বের করতে গেলে আমার কিছু ফর্মুলা আছে, ফর্মুলা গুলো একটু খেয়াল করে আমরা। নেসেসারি রোজ দিয়ে প্রথমে এক নম্বর হচ্ছে যখন জি এর মান জিরো, অর্থাৎ আমার কয়েকটা প্রবৃদ্ধি মডেল আছে, একটা হচ্ছে শূন্য প্রবৃদ্ধি মডেল, একটা হচ্ছে পরিবর্তনশীল প্রবৃদ্ধি মডেল, একটা হচ্ছে স্থির প্রবৃদ্ধি মডেল। তিনটা প্রবৃদ্ধি মডেল আছে। চার চার সিস্টেমে P0 বের করা যায়, যার তিনটা মডেল আছে, আর একটা এমনি স্বাভাবিক নিয়মে বের করতে হয়। তো প্রথম যেটা বললাম, শূন্য প্রবৃদ্ধি মডেলের বৈশিষ্ট্য যে যখন জির মান জিরো থাকে আর কি। তো ওইটা লেখা হয়নি যে শূন্য প্রবৃদ্ধি মডেল, এখানে লেখা হয়েছে যখন জি এর মান জিরো থাকে তখন শূন্য প্রবৃদ্ধি মডেল হয়। আর শূন্য প্রবৃদ্ধি মডেলে P0 বের করতে গেলে সূত্র হচ্ছে P0 সমান D0/K। নাম্বার টু তে বলা হয়েছে যখন জি এর মান একটা থাকবে, অর্থাৎ একটা জির মান থাকবে, এটাকে বলা হয় স্থির প্রবৃদ্ধি মডেল। জির মান একটা থাকবে, একটাই স্থির প্রবৃদ্ধি মডেল। সেক্ষেত্রে P0 সূত্র D1/KE-G। তারপরে আছে আমাদের যখন জি এর মান একাধিক থাকবে, একাধিক থাকবে, এটা কিন্তু আমি বলছিলাম বাংলিশ লেখা, একটু বুঝে নিয়েন সবাই। যখন জি এর মান একাধিক থাকবে, অর্থাৎ জি একের অধিক থাকবে, তখন আমাদের এটাকে বলা হবে পরিবর্তনশীল প্রবৃদ্ধি মডেল। আর পরিবর্তনশীল প্রবৃদ্ধি মডেল অনুযায়ী আমাদের P0 সূত্র D1/1 + K⁴ প্লাস D2/1 + K⁴ এইভাবে ডট ডট করে আমাদের যতগুলো বছরের জন্য থাকবে, ঠিক ততগুলো বছরের আমাদের হচ্ছে ডি আসবে এখানে, আর লাস্টে যে সেই কয় বছরের ঠিক প্রাইস আসবে। তো এগুলো ডিএন পিএন এগুলো আমরা যখন অঙ্ক আসবে তখন বিষয়গুলো আমরা ক্লিয়ার হব। তিনটা প্রবৃদ্ধি মডেল, এবং লাস্টে বলছে যখন জি এর কোনো মান থাকবে না, স্বাভাবিকভাবে জি এর যদি কোনো মান দেওয়া না থাকে। এখন এই জিনিসটা আর ওই এক নাম্বার জিনিসটা এদিকে কিন্তু ভুলায় ফেলাবেন না আপনারা। অনেকে মনে করে জি এর মান নেই মানে জিরো, অনেকে এটা মনে করে। আমরা স্বাভাবিকভাবে কিছু না থাকলে জিরো ধরি, কিন্তু না, এক নম্বর প্রবৃদ্ধি মডেল মানে জি এর মান সমান সমান বলা থাকবে গ্রোথ রেট জিরো, এরকম বলা থাকবে, সেক্ষেত্রে শূন্য প্রবৃদ্ধি মডেল। আর চার নম্বরে যখন জি টোটালি অঙ্কে থাকবে না, সেটা জিরো থাকুক আর কিছুই না, কিছুই থাকবে না, মানে জির কোনো অস্তিত্বই থাকবে না অঙ্কে, সেক্ষেত্রে জি P0 ভাইয়া। সূত্র হবে D1 + P1 / K। আচ্ছা, এরপরে আসি আমরা D1 D0, এগুলো স্বাভাবিকভাবে আমাদের যদি দেওয়া না থাকে কিভাবে বের করতে হয় একটু দেখবো। D0 সমান ইপিএস গুণ ডিপি রেশিও। ভাই ডিপি, এখানে কি এই চারটা প্রবৃদ্ধি মডেল? হ্যাঁ, চারটা মানে তিনটা প্রবৃদ্ধি মডেল, চারটা হিসেবে লাস্টেটা করা হয়। তুমি চারটা প্রবৃদ্ধি মডেলও বলতে পারো। জির মান জিরো, জির মান একটা থাকলে, জির মান একাধিক থাকলে, টোটাল জি না থাকলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন তাহলে P0 সমান যেটা বললাম যে D0 সমান ইপিএস গুণ ডিপি রেশিও। ডিপি মানে ডিভিডেন্ড পে আউট রেশিও, ডি তে ডিভিডেন্ড আর পি তে পে আউট রেশিও। এগুলোর মিনিং হচ্ছে ডিটেলস নিচে দেওয়া আছে, আমরা দেখবো। তারপরে দেখেন D1, যদি অঙ্কে D1 না দেওয়া থাকে এই সূত্রের সাহায্যে বের করা যাবে দুইটা সূত্রের সাহায্যে। D1 সমান D0 × 1 + D, অথবা এই যে অথবা মানে ইপিএস ইন্টু 1 - বি। তাই বি মানে হচ্ছে রিটেনশন রেশিও, সেটা আমাদের নিচে দেওয়া আছে। তারপরে দেখেন জি সমান বি গুণ আর বা আর ওই একই কথা, বি গুণ আর বা আর ওই একই কথা। যদি জির মান কখনো বের করতে বলে রিকোয়ারমেন্টে যে গ্রোথ রেট বের করেন, তাহলে সেক্ষেত্রে আমাদের হবে বি গুণ আর বা আর ওই। পরের সূত্রটার সাহায্যে দেখেন, এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। এই সূত্রের সাহায্যে আপনি ডি যে কোনো বছরের মানই বের করতে পারবেন। অর্থাৎ ডি যদি 100তম বছরের বের করতে বলে, তাও আপনি এটা দ্বারা সম্ভব। ডিএন সমান D0 × 1 + D⁴ n। আচ্ছা, এরপরে আছে আমাদের কেই, কস্ট অফ ইকুইটি বা রিকোয়ার্ড রিটার্ন আমাদের মাঝে মাঝে আমাদের বের করতে বলতে পারে সে রিকোয়ারমেন্টে। সেক্ষেত্রে আমাদের এই হচ্ছে কেই দুইটা সূত্র আছে, একটা জির মান থাকলে, একটা জির মান না থাকলে। তো প্রথমটা কেই সমান D1 + P1 - P0 / P0 যদি জির কোনো ভ্যালু না থাকে, অথবা কেই সমান D1/P0 + জি গুণ 100 যদি জির একটা ভ্যালু থাকে, ইফ জি হ্যাজ এ ভ্যালু। ঠিক আছে, তো এই হচ্ছে স্বাভাবিক আমাদের সূত্রগুলো। এবার আমাদের
D0 D1 P0 P1 যে সংক্ষিপ্ত শব্দগুলো ছিল এইগুলো নিয়ে একটু আমরা আলোচনা করি। এগুলো জানাও খুব গুরুত্বপূর্ণ, অঙ্কের ভিতরে আইডেন্টিফাই করাও খুব। একটু উপরে যাবেন? বুঝি না। একটু উপরের দিকে যাবেন, ওই কেইটা। হ্যাঁ হ্যাঁ, এটা আমার লেখা হয়নি। হ্যাঁ ভাই, কমপ্লিট। ওকে, এবার যে আমাদের শর্ট ফর্ম গুলো ছিল একটু খেয়াল করি। আমাদের কিন্তু অঙ্কে আইডেন্টিফাই করা এটা গুরুত্বপূর্ণ, যে কোনটা আমার P0, কোনটা D0, কোনটা P1, কোনটা D1, কোনটা রিটেনশন রেশিও, এগুলো আমাদের আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জন্য দেখেন আমরা লিখেছি এখানে P0 সমান কারেন্ট ইয়ার বা লাস্ট ইয়ার প্রাইস। P0 মানে হচ্ছে কারেন্ট ইয়ার বা লাস্ট ইয়ার প্রাইস। আর যদি P1 বলে এক্সপেক্টেড বা ফিউচার প্রাইস, অর্থাৎ বিগত এবং বর্তমান। আমরা বলতে পারি বিগত এবং বর্তমান মিলে হয় 0, আর প্রত্যাশিত বা ভবিষ্যৎটা হয় হচ্ছে 1। যেমন দেখেন P0 কারেন্ট ইয়ার বা লাস্ট ইয়ার প্রাইস বলা হয়েছে, ঠিক একইভাবে এখানে D0 ক্ষেত্রে এখানে লেখা আছে কারেন্ট ইয়ার বা লাস্ট ইয়ার ডিভিডেন্ড। P1 বলা হয়েছে এক্সপেক্টেড বা ফিউচার প্রাইস, ঠিক D1 লেখা হয়েছে এক্সপেক্টেড বা ফিউচার ডিভিডেন্ড। তাহলে এক্সপেক্টেড বা ভবিষ্যৎ থাকলে প্রাইস বললে P1, ডিভিডেন্ড বললে D1। আর লাস্ট ইয়ার বিগত এবং চলতি এই যদি বলে কখনো, সেটা হচ্ছে ডিভিডেন্ড বললে D0, প্রাইস বললে P0। ক্লিয়ার? হ্যাঁ এবার দেখেন গ্রোথ জি, অঙ্কে সরাসরি গ্রোথ রেট, জি মানে গ্রোথ রেট আমরা বুঝি, জি নাও থাকতে পারে অঙ্কে। গ্রোথ রেটে কয়েকটা নাম থাকতে পারে, গ্রোথ রেট, কনস্ট্যান্ট রেট, ডিভিডেন্ড রেট, এই নামে থাকতে পারে। তারপরে কেইর মান অনেক সময় কস্ট অফ ইকুইটি, রিকোয়ার্ড রিটার্ন বা হচ্ছে আপনার ডিসকাউন্ট রেট থাকতে পারে কেইর মান। তারপর হচ্ছে আপনার ডিপি রেশিও তো বললাম, ডিভিডেন্ড পে আউট রেশিও। আর বি মানে হচ্ছে রিটেনশন রেশিও। অনেক সময় অঙ্কে রিটেনশন রেশিও বলবে, যেটাকে আমরা ছোট হাতের বি দ্বারা প্রকাশ করব। তো এই হচ্ছে আমাদের হেয়ার দিয়ে আমরা যে মানগুলো, যে আমরা কিভাবে কি বুঝতে পারবো সেইটা। যেহেতু গতদিন সূত্র দিয়ে দিছিলাম, বাসায় দেখার কথা ছিল, আশা করি দেখছেন সবাই। এখন আমরা হচ্ছে অঙ্কে চলে যাব। নতুন বই পেজ বের করেন, 10-18 পেজ। নতুন বইয়ের পেজ নাম্বার 10-18। হ্যাঁ ভাই, পাইছি। আমরা B3 থেকে শুরু হ্যাঁ, করব। পুরনো বইয়ের কত? পুরানো বইটা তো আমি জানি না, আমার কাছে নতুন বই আছে, আমি নতুন বই দেখে বলতেছি। দেখেন পুরানো বইতে আপনারা পাবেন, আপনারা এই চ্যাপ্টারটা বের করেন আপনাদের পুরানো বইতে, প্রথম দিকে বের করেন, আমি অঙ্ক পড়লে পাবেন। আপনাদেরও দেখেন হয়তো B3-তে থাকতেও পারে, আমারই তো চেঞ্জ হয় না। ঠিক আছে, একটু চ্যাপ্টারের পার্ট বির অঙ্কটা বের করেন, দেখেন পাবেন। এখানে B3-তে আছে, দেখেন আপনাদের পুরাতন বইতেও বের করে দেখেন, ক্রসবি কর্পোরেশন লেখা আছে হয়তো, দেখেন আছে কিনা যাদের পুরাতন বই। তো দেখেন ক্রসবি কর্পোরেশন কমন স্টক, পেইড টাকা 1 টাকা 32 পয়সা, ডিভিডেন্ড লাস্ট ইয়ার, খেয়াল করেন ক্রসবি কর্পোরেশন 1 টাকা 32 পয়সা ডিভিডেন্ড পরিশোধ করেছে লাস্ট ইয়ার বলা আছে। লাস্ট ইয়ার আর কারেন্ট ইয়ার থাকলে সেটা কি হয়? ডি অন হয়। না না, লাস্ট ইয়ার কারেন্ট ইয়ার থাকলে 0 হয়, এক্সপেক্টেড বা ফিউচার থাকলে 1 হয়। তো এটা ডিভিডেন্ড বলছে, তাই D0। D0-র মান আমাদের দেওয়া আছে 1 টাকা 32 পয়সা। দেখেন প্রথমে আমি গিভেন দ্যাট দিয়ে লিখছি D0 1 টাকা 32 পয়সা। এবার বলছে দেখেন and is expected to grow individually at an annual rate of 7%। গ্রোথ রেট দেওয়া আছে 7%, মানে জির মান 7%, 0.07। তারপর বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ স্টক, শেয়ারের মূল্য কত, ইফ ইউ আর রিকোয়ার্ড অ্যান 11% রিটার্ন। কেই মানে হচ্ছে রিকোয়ার্ড রিটার্ন বা কেই 11%, 0.11, 0.11। ডাবল। তাহলে এই মানগুলো আমাদের দেওয়া আছে। এখান থেকে আপনাকে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ স্টক, শেয়ারের বর্তমান মূল্য কত, শেয়ারের মূল্য কত, শেয়ারের মূল্য কত। আচ্ছা,
শেয়ারের মূল্য বের করার 4টা সিস্টেম আমরা শিখছি। যদি জির মান না জিরো থাকে, যদি জির একটা মান থাকে, যদি জির একাধিক মান থাকে, আর টোটালি জি না থাকে, তাহলে এখানে কোন সিস্টেম বলেন তো? জির একটা মান আছে না, এই যে, জি হ্যাঁ। ভাই, একটা মানুষ। তাহলে এটা হচ্ছে আমাদের স্থির প্রবৃদ্ধি মডেল। তো স্থির প্রবৃদ্ধি মডেলে আমাদের সূত্রটা ছিল P0 সমান D1/KE - G। P0 সমান D1/KE - G। এখন আমাদের D1টা অঙ্কে দেওয়া নাই, তো D1টা বের করতে হবে। তাই হেয়ার দিয়ে দেখেন আমাদের D1 বের করার দুইটা সূত্র ছিল, যদি ইপিএস থাকে আর যদি সিম্পল থাকে D0 × 1 + G। D1 সমান D0 × 1 + G। তাহলে আমরা দেখেন ডাইন পাশে এই কারণে হেয়ার দিয়ে D1 সমান D0 × 1 + G বের করছি। D0 এর মান 1.32, জির মান 0.07, এটা ক্যালকুলেশন করলে 1.4124 এটা আসে। তো এটা আমরা এখন বাম পাশে বসাই দিলাম, কে এই জির মান বসালাম, হয়ে গেল 35 টাকা 31 পয়সা। ছোট ছোট অঙ্কগুলো, ছোট ছোট পার্ট বিতে ছোট ছোট অঙ্ক। এবার আসেন B4, পরেরটাই দেখেন। B4 লেখা আছে এসিআই কোম্পানি কারেন্টলি হ্যাজ অ্যান ইপিএস অফ টাকা 60। এসিআই কোম্পানির বর্তমানে ইপিএস এর পরিমাণ হচ্ছে 60 টাকা। তা দেখেন গিভেন দ্যাট দিয়ে লেখা ইপিএস টাকা 60। আর ডিভিডেন্ড পে আউট রেশিও, শর্টকাটে বলেছিলাম ডিভিডেন্ড পে আউট রেশিওকে শর্টকাটে ডিপি রেশিও বলা হয়। তাই এখানে দেখেন ডিপি রেশিও 40% বলা হয়েছে। জি ভাই। আচ্ছা, এরপরে দেখেন লেখা আছে ইনভেস্টর রিকোয়ার্ড এ 15% রিটার্ন অন দিস কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। কে এর মান, রেট অফ রিটার্ন বা কে এর মান দেওয়া আছে 15%। গ্রোথ রেট, জির মান দেওয়া আছে 10%। তাই এখানে দেখেন জির মান 0.10। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এসিআই শেয়ার, শেয়ারের মূল্য কত? এসিআই কোম্পানির শেয়ারের মূল্য কত? তার মানে যে মূল্য মানে P0 বের করতে হবে। তাহলে এখন P0 আমরা বাইর করব। এখন P0 বাইর করতে গেলে একটু আগে বলছি জির একটা মান থাকলে এটা স্থির প্রবৃদ্ধি মডেল, আমরা সেই স্থির প্রবৃদ্ধি মডেল অনুযায়ী P0 বাইর করব। D1/KE - G। P0 সমান D1/KE - G। দেখেন আগের অঙ্কটা আর এই অঙ্কটার পার্থক্য, আগের অঙ্কটায় সরাসরি D0 দেওয়া ছিল, তাই D1 কে আমরা বের করতে পারছিলাম, কিন্তু এখানে ফার্স্টেই আমাদের D0টা নাই, আছে নেই। D0টা নাই। তো একটু আগে দেখবেন উপরে সূত্র আমরা দেখাইছি, D0 যদি না থাকে D0 সমান ইপিএস গুণ ডিপি রেশিও। তাই দেখেন ডান পাশে হেয়ার হুম। দিয়ে লিখছি D0 সমান ইপিএস গুণ ডিপি রেশিও। ইপিএস 60 টাকা আর ডিপি রেশিও 40%। তাহলে D0 এর পরিমাণ আমাদের দাঁড়াচ্ছে 24 টাকা। ঠিক আছে, এরপরে আমরা D1 কে বের করতে পারবো। তো আগের অঙ্কটা আর এই অঙ্কটার পার্থক্য, আগের অঙ্কে সরাসরি D0 ছিল, একবারে আমরা D1 বের করতে পারছি। বাট এখানে আমাদের D0 হচ্ছে নাই, তাহলে আগে আমাকে D0 বের করতে হবে, তারপর D1 এ যাইতে হবে। এইটুকুই পার্থক্য, আর কিছু না। তো সেই অনুযায়ী দেখেন আমরা করে বাম পাশে মান বসাই দিছি, 528 টাকা আসছে। ভাইয়া, বলেন। ভাই এখানে তো ডিওনে দুটো সূত্র, একটা হচ্ছে ইপিএস থাকলে, একটা ইপিএস না থাকলে, তো এখানে তো ইপিএস আছে। তা এখানে আপনার ইপিএস ইন্টু 1 - B লাগবে, রিটেনশন রেশিও তো নাই। ও আচ্ছা। ইপিএস থাকলেই তো না, ওখানে ইপিএস ও থাকতে হবে, রিটেনশন রেশিও থাকতে হবে, উভয় থাকতে হবে, তারপরে আপনার ওই সূত্রে আসতে পারবেন। হ্যাঁ ভাই, বুঝছি। আচ্ছা, এরপর আসেন B6, দেখেন B6 এ বলছে মিজান লিমিটেড জাস্ট পেইড এ এটা ডিভিডেন্ড। স্যার এটার অ্যাসেসটা একটু বুঝি নাই। স্যার অ্যাসেসটা একটু এটা হয়েছে স্যার। আচ্ছা, এবার আসেন মিজান লিমিটেড জাস্ট পেইড এ ডিভিডেন্ড B6। মিজান লিমিটেড জাস্ট পেইড এ ডিভিডেন্ড অফ টাকা 50 পার শেয়ার। মিজান লিমিটেড ডিভিডেন্ড পরিশোধ করছে 50 টাকা এইমাত্র। জাস্ট পেইড মানে কি? বর্তমান। জাস্ট পেইড মানে এখন বা এইমাত্র পরিশোধ করছে হচ্ছে আপনার কত টাকা? 50 টাকা করে। তাহলে এটা আমরা কি ধরতে পারবো? আমাদের D0 এর মান দেওয়া আছে, তাই তো? হুম। আচ্ছা, এরপর আছে দ্য ডিভিডেন্ড ইজ এক্সপেক্টেড টু গ্রো অ্যাট এ কনস্ট্যান্ট রেট অফ 7%। জির মান 7%।
দ্য স্টক হ্যাজ এ রিকোয়ার্ড রিটার্ন অফ 12%, কেই 12%, এ পর্যন্ত সমস্যা নেই। এখানে একটু খেয়াল করেন, হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড প্রাইস অফ দ্য স্টক 4 ইয়ার ফ্রম নাও। এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট বের করতে বলছে, একটু খেয়াল করেন। আমাদের যদি এই পর্যন্ত থাকতো হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড প্রাইস অফ দ্য স্টক, এই পর্যন্ত থাকতো, তাহলে এক্সপেক্টেড বলতে কি বোঝাবে? ওয়ান বোঝাবে। এক্সপেক্টেড বলতে ওয়ান বোঝাবে। ওয়ান বুঝে। তাহলে আমরা শুধু বলতে পারতাম যে এটা P1 বের করতে বলছে, এক্সপেক্টেড প্রাইস মানে হচ্ছে P1। তো মনে রাখতে হবে হুম। যে এক্সপেক্টেড বলে সামনে যদি কোনো ইয়ার উল্লেখ থাকে, তাহলে সেই পি সেইতম বছরের মান বের করতে হবে। মানে এক্সপেক্টেড পর্যন্ত বলে যদি কোনো ইয়ার উল্লেখ না থাকে, তাহলে সবসময় P1 বের করতে হবে। আর যদি এক্সপেক্টেড বলে আমাদের সামনে কোনো ইয়ার উল্লেখ থাকে, তাহলে সেটা পি, তো সেইতম বছরের জন্য মান বের করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি এই জায়গায় আমাদের P4 বের করতে হবে। কথা হুম। বলেন। জি ভাই, P4। এখানে কিন্তু 4 ইয়ার বলছে, যে কারণে আমরা P4 বের করবো। এই জিনিসটা কিন্তু বইতে ভুল আছে, P0 লেখছে ওরা, এটা P4 হবে। এবং ওরা সূত্র ঠিকই লেখছে, কিন্তু ওরা জিরো উল্লেখ করছে। যাই হোক, তো আমাদের যাদের আমি বোঝাচ্ছি আপনাদের, আপনারা বলেন এখানে P4 বের করতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? না। না ভাই। না, তাহলে আমরা P4টা বের করব। আসেন, এখন কথা হচ্ছে ভাই, আপনি কিন্তু আমাদের ভাই, ফোর না, ফোর বলা না থাকলে কি, হ্যাঁ, ইয়ার উল্লেখ না থাকলে। বলতেছিলাম যে ফোর বলা না থাকলে কি P1 বের করতে? জি জি, আমি তো সেটাই প্রথমেই বলছি, যে এক্সপেক্টেড প্রাইস এক্সপেক্টেড বলতে যে, এক্সপেক্টেড প্রাইস অফ দ্য স্টক এই পর্যন্ত যদি জিজ্ঞাসাবোধক চিহ্ন থাকতো, তাহলে আমরা P1 বের করতাম। কিন্তু এক্সপেক্টেড বলে সামনে ইয়ার উল্লেখ থাকলে সেইতম ইয়ারের মান বের করতে হবে। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখানে P4 বের করব। এখন কথা ভাই, আপনি আমাদের তো P4 এর সূত্র শিখান নাই, আমি কি আপনাদের P4 সূত্র শিখাইছি? P4 এর না। সূত্র কিন্তু শিখাইনি। তো এখানে কিন্তু একটু বুঝতে হবে আপনাদের। আসলে দেখেন, P1 থেকে P0, D1 থেকে D0, D100তম বছর, এতগুলো মান সবার শেখানো যায় না, সম্ভবও না। তো এইগুলো যদি আমাদের আসে, আমাদের টেকনিকের মাধ্যমে আমাদের বের করতে হবে। তো আমরা কিভাবে বের করব একটু খেয়াল করেন। আমাদের একটা জির মান আছে, তাই না? হুম, অঙ্কে আছে। কি একটা জির মান আছে? একটু স্বাভাবিক, আমি যদি উপরের সূত্রটায় যাই, একটু খেয়াল করেন। যদি আমাদের একটা জির মান থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা D1/K-D লিখি না? হ্যাঁ। একটু খেয়াল করেন তো, এইটা আমরা কি উল্লেখ করি? P0 উল্লেখ করি না? কি হুম। উল্লেখ করি? P0। তাহলে পিজি। আমি কি বলতে পারি যে P যা হবে D তার থেকে একটা বেশি হয়? হ্যাঁ, হুম, বেশি হয়। আমরা যদি সেই সূত্রে আসি, তাহলে আমরা কি বুঝি যে P যা হয় D তার থেকে একটা কি হয়? বেশি হয়। বেশি হবে। হয়। তাহলে আমি কি বলতে পারি যে P যদি এখানে 4 হয়, তাহলে D এর জায়গায় 5 হবে। হ্যাঁ। P হ্যাঁ, যদি হবে। এখানে 4 হয়, D 5 হবে। তাহলে দেখেন, এই বিষয়গুলো আমাদেরকে অনুধাবন করতে হবে, আমাদের ব্রেনের ভিতরে গাইতে ফেলাতে হবে, যে সব সূত্র কিন্তু লেখানো যায় না, সম্ভব না। তো আপনাকে জিনিস দেখে বুঝে শুনতে হবে। আপনারা যদি P8 তম বলে যে P8 বাইর করেন, তাহলে আপনি সূত্র কত দেবেন বলেন তো? ডি কত দেবেন? TCS D9। 9। D9 দেবেন। ডি কি? 9, অর্থাৎ পি যা বের করতে বলবে ডি তার থেকে একটা বেশি থাকবে। সুতরাং আমাদের এখানে সূত্রটা আমরা এটা ইউজ করব, যে পি হচ্ছে আপনার 4, P4 সমান হচ্ছে D5/K-D। সূত্রটা কি বুঝতে পারছি? হ্যাঁ। এখন কথা হচ্ছে ভাই, D5 পাবো কোথায়? কেই আর জি তো বের। উপরে আছে, কেই এবং জি তো উপরে আছে, আছে না? তাহলে এখন কথা ভাই, আমি যেহেতু সূত্র রাখলাম, তাহলে তো আমার D5 দরকার। এখন আমি D5 কিভাবে পাবো? তো আপনাদের কিন্তু প্রথমেই আমি একটা কথা বলে আসছি, যে একটা সূত্র দেখাইছিলাম, ডিএন সমান D0 × 1 + G⁴ এই যে যে সূত্রটা দেখেন, আমি বলেছিলাম কিন্তু এই সূত্রের সাহায্যে ডি আপনি যততম বছরই বলুক না কেন, বা D100তম বছরের মান বের করা সম্ভব এটার মাধ্যমে। ঠিক আছে? তাহলে আমরা বের করব ডি ফাইভ এর মান বের করব। তাহলে এন এর পরিবর্তে আমরা কত ইউজ করব? এন মানে নাম্বার অফ ইয়ার। তাহলে এখানে 5 ইউজ করব, আর এই জির উপরেও কত ইউজ করব? 1 + G⁵ বুঝতে পারছেন? তাহলে আমরা কি বলতে পারি যে D5 সমান D0 × 1 + G⁵ বলতে পারি? হ্যাঁ। এই সূত্র থেকে আমরা কি বলতে পারি যে D5 সমান D0 × 1 + G⁵? হ্যাঁ, পারি। তাহলে যদি পারি, তাহলে আমরা সেই কাজটা এখানে করব। তো দেখেন, আমরা সেই কাজটাই করছি এখানে।
d5 সমান d0 ইন্টু 1 প্লাস জি টু দি পাওয়ার 5। এখানে এটা টু দি পাওয়ার হবে, এটা এই যে উপরে দেওয়ার জন্য আর কি, ইকুয়েশনটা হয়নি এই কারণে এটাকে আর দিয়েন না, আপনারা উপরে 5 দিলে হচ্ছে। তো d0 এর মান আছে, জির মান আছে, আমরা এটা ক্যালকুলেশন করলে আসছে 70.125। ঠিক আছে, এবার হুম। এটা জাস্ট উপরে বসাই দিলে হয়ে যাচ্ছে। তো এই অঙ্কে নতুনত্ব আমরা কি পেলাম, যে এক্সপেক্টেড বলে সামনে কোনো ইয়ার থাকলে সেইটা বের করতে হবে। আর আমাদের সূত্রের কোনো যদি সমস্যা হয় আমরা পি যাওয়া বের করবো, ডি তার থেকে একটা বেশি বের করতে হবে। এ হচ্ছে আমাদের বিষয়। ঠিক আছে, এক একটা অঙ্ক আমি যে তিনটা অঙ্ক করালাম বা যা করালাম না, কিন্তু দেখবেন এক একটা কিন্তু এক এক রকম বৈশিষ্ট্য আছে, এই জন্য করাচ্ছি। ঠিক আছে। জি হ্যাঁ ভাই। ভাই। আচ্ছা, এবার আসেন আজকে লাস্ট অঙ্কটা আর একটা করাবো। B9 দেখেন। আচ্ছা দেখেন 9 নম্বর অঙ্কটা একটু খেয়াল করি। বইতে যেভাবে আছে দেখেন, মার্কেট প্রাইস পার শেয়ার 3,000, ডিভিডেন্ড পেইড পার শেয়ার 100 টাকা, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 25%। তো আমি একটু যদি জিজ্ঞাসা করি যে মার্কেট প্রাইস পার শেয়ার, বই না দেখে সবাই বলবেন এই মার্কেট প্রাইস পার শেয়ার, ডিভিডেন্ড পেইড পার শেয়ার, এখানে মার্কেট প্রাইস পার শেয়ার এটা কি P0 না P1 ধরবো, আর ডিভিডেন্ড পেইড পার শেয়ার কে D1 না D0 ধরবো বলেন তো? দুইটাই জিরো ধরবো। একজন বললেন দুটোই জিরো ধরবো, আর কেউ বলেন। সমান বলে গেলে সমস্যা নেই, আমি কিন্তু গিভেন দ্যাট এই জন্য দেখাচ্ছি না আপনাদের বোঝানোর সুবিধার্থে। মার্কেট প্রাইস পার শেয়ার, ডিভিডেন্ড পেইড পার শেয়ার, এখানে তো কিছু বলা নাই। হ্যাঁ, এখানে ইন্ডিভিজুয়াল কিছু বোঝা যাচ্ছে না। বুঝি ভাইয়া নাই। এখানে প্রাইস তাই একটু পি কিছু ওয়ান। বলার নেই, তাহলে বর্তমান বুঝাইছে এই জন্য জিরো। প্রাইস থাকলেই P1 আবাসুম জান্নাত, আপনার এই ধারণাটা সম্পূর্ণ ভুল। প্রাইস তো আপনার কারেন্ট মার্কেট প্রাইস তো P0 হয়, তো সমস্যা নেই তো। আচ্ছা যাই হোক, আমি কনফিউশন করবো না আপনাদের। আর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কেই আছে, সমস্যা নেই। বিষয়টা হচ্ছে যে দেখেন আমাদের রিকোয়ারমেন্ট একে বলছে ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার। ইন্ট্রিনসিক মানে শেয়ারের কাঙ্ক্ষিত মূল্য বের করেন, ওই ইন্ট্রিনসিক মানে কাঙ্ক্ষিত মূল্য, যাকে বলেন একই কথা, P0 বের করব। এখন এই মানগুলো কি আপনারাই এখন বুঝতে পারবেন। দেখেন তো, P0 বের করা যে চারটা মডেল প্রথমে দিছি আমি, তার ভিতর এই এই যে যে মানগুলো দেওয়া আছে, তাহলে আমরা P0 কোন সূত্রের মাধ্যমে বের করতে পারবো, কোন এখানে তো জি মডেল? নাই, সেই মডেল হবে। ইয়াস, এখানে টোটালি কোনো জি নাই, এখানে টোটালি কোনো কি নাই, জি নাই। জি দেখেন না। তাহলে টোটালি যদি জি না থাকে, তাহলে একটু খেয়াল করেন এই কথাটা মাথায় রাখবেন, যদি টোটালি জি না থাকে তাহলে যে প্রাইস থাকবে সেটাই P1, যে ডিভিডেন্ড থাকবে সেটাই D1। যদি অঙ্কের মধ্যে টোটালি জি না থাকে তাহলে প্রাইস থাকলে সেটা কি P1, আর ডিভিডেন্ড পি থাকলে ওয়ান। D1। কথা ডি ক্লিয়ার? ওয়ান। জি ভাই। আচ্ছা, তো দেখেন তাই আমাদের লেখা আছে P1 এবং D1 আর কেই দেওয়া আছে, তাহলে ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার আমাদের 4 নম্বর সূত্র অনুযায়ী আমরা অঙ্কটা সলভ করবো, যেহেতু টোটালি জি আউট, জির কোনো অস্তিত্ব নাই। সো উই নো P0 সমান D1 প্লাস P1 ডিভাইডেড বাই 1 প্লাস কেই। দেখেন দিয়ে আমরা জাস্ট মান বসাই দিছি। দেখেন কোনো প্রশ্ন আছে কিনা, কোনো প্রশ্ন আছে? না ভাই। ওকে, এবার আসেন আমাদের তাহলে শেয়ারের মূল্য দাঁড়াচ্ছে হচ্ছে দেখেন 2480 টাকা। শেয়ারের মূল্য কত টাকা? 2480 টাকা। 2400। রিকোয়ার্ড টু তে আপনাকে একজন অফার করতেছে, দেখেন উড ইউ বাই দ্য শেয়ার ফর টাকা 2200? আপনি কি এই ইয়েস। শেয়ারটা 2200 টাকায় ক্রয় করবেন? আমাদের কি ক্রয় করা উচিত নাকি উচিত না বলেন তো? হ্যাঁ উচিত। উচিত পারতো। শেয়ারটা কি 2200 টাকায় ক্রয় করা উচিত? এ ঘোষ পারতো, কথা বলিস না কেন?
দেখেন বিষয়টা হচ্ছে যে অবশ্যই আমাদের ক্রয় করা উচিত, কারণ আমাদের বাজার মূল্য 2480 টাকা, আমি যদি এটা 2200 টাকা অফার করি অবশ্যই আমি কিনবো। তা আসলে আমি কিনবো কেন? কারণ আমার এখানে লাভ হবে। আমি যদি 2200 টাকায় কিনি তাহলে আমার কি হবে? লাভ হবে। তো দেখেন পণ্য থেকে যদি লাভ হয় সাধারণত আমরা প্রফিট লিখি। পণ্য থেকে যদি লাভ হয় সেখানে আমরা প্রফিট লিখি, আর ক্ষতি হলে লস লিখি। তো আমাদের যদি শেয়ার থেকে যদি কোনো মুনাফা হয় তাহলে এটাকে ক্যাপিটাল গেইন নামে লেখা হয়। কি নামে লেখা হয়? ক্যাপিটাল গেইন। তা ক্যাপিটাল। আমি কেন কিনবো? এই কারণে যে আমার ক্যাপিটাল গেইন হবে তাই। তো এখানে এই কারণে রিকোয়ার্ড টু তে আগে একটু ক্যাপিটাল গেইনটা বের করে নেবো আমরা। শেয়ার থেকে কোনো মুনাফা হলে সেটাকে ক্যাপিটাল গেইন বলতে হবে। তো আমরা ক্যাপিটাল গেইন নির্ণয় করব বিক্রয় বাজার মূল্য থেকে আমাকে যে মূল্য অফার করছে মাইনাস করলে আমার 280 টাকা ক্যাপিটাল গেইন হচ্ছে। আর এইটার জন্য একটা কমেন্ট হচ্ছে ওই যে উড ইউ, আপনি কি ক্রয় করবেন, কেন করবেন সেটার জন্য একটা কমেন্টস আর কি। সো ইট ইজ ওয়াইজ টু বাই দ্য শেয়ার। ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানীর পরিচয় দেওয়া, বিজ্ঞের পরিচয় দেওয়া। যদি এটা ক্রয় করা হয় তাহলে তুমি জ্ঞানীর পরিচয় দিবা। কমেন্ট হচ্ছে এমন, ঠিক আছে? ভাই, যদি মুনাফা হয় তাহলে ক্যাপিটাল গেইন, আর যদি লস হয় তখন কি লিখবো? ক্যাপিটাল লস। ক্যাপিটাল। হ্যাঁ, যদি লস আচ্ছা। হয় তাহলে তোমাকে অফার দেবেও না। সেক্ষেত্রে তুমি নোই বলবো, এখানে তোমার লস হবে না, স্বাভাবিকভাবে গেইনই হবে, ঠিক আছে? আর যদি হতে পারে তোমার প্রশ্ন, হতে পারে, সমস্যা নেই, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা স্যার তাহলে এখানে ইন্ট্রিনসিক বলে কি কোনো প্রভাব ফেলবে না? না, ইন্ট্রিনসিক মানেই তো বললাম যে কাঙ্ক্ষিত মূল্য, শেয়ারের কাঙ্ক্ষিত মূল্য। ইন্ট্রিনসিকের জন্য তো আলাদা কোনো প্রভাব পড়বে না। আচ্ছা, তো এই অনুযায়ী আপনারা বাসায় দুটো অঙ্ক, কয়েকটা অঙ্ক দিচ্ছি, আমি একটু খেয়াল করেন। B11টা করবেন। SW লেখেন সবাই, B11 লেখছেন? B11 লেখছেন সবাই? হ্যাঁ ভাই, লিখছি। এবারে হচ্ছে ইউনিভার্সিটি কোশ্চেনের আন্ডারে যে করবেন B26, B27, সবই ছোট ছোট অঙ্ক। B26 আর B27। হ্যাঁ, আর ওই যে B11 দিছি, B11 এর মতো হচ্ছে B33, ওর পাশে লিখে রাখেন সেম অ্যাজ বি হচ্ছে 17। 17 আর 33-এর মধ্যে একটা করলেই হচ্ছে, এতে এগুলো করলেই হচ্ছে, ঠিক আছে?